বিশ্বাস করেন আমি অনেক গল্প শুনি এবং আপনাদেরকেও শুনাই। মাঝের মধ্যে একটা গল্প আসে যেটা আপনাদেরকে শোনানোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি যে কখন এটা আপনাদেরকে শোনাবো। নিজের জীবন থেকে জাস্ট কয়েকটা মিনিট দিয়া আজকের এই ভিডিওটা দেখবেন। আপনার জীবন যদি পরিবর্তন না হয় তো আমারে বলিয়েন। এবং এই গল্পটা আপনাকে এমন শিক্ষা দিবে যেটা হয়তো দুনিয়ার মধ্যে কোনো বই আপনাকে শিক্ষা দিতে পারবে না। ছেলেটা তার বাড়ির পাশেই একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করত। মেয়েটা ছিল ক্লাস 7-এ পড়তো ওই টাইমে, এবং ছেলেটাও যে অনেক বড় এমনটা না, বাট কিভাবে মেয়েটাকে বলবে এটা বুঝে উঠতে পারতেছিল না। তো সে কি করলো, দুইটা মেয়েকে দিয়ে অনেক সাহস করে তার ভালোবাসার সে মানুষটার কাছে প্রস্তাব পাঠালো। যদিও প্রথমে ওইভাবে রাজি হয় নাই, কিন্তু একটা সময় রাজি হয়ে গেল। দেন তাদের মধ্যে রিলেশনশিপ চলতেছে। বাট একটা শর্ত ছিল দুজনের তরফ থেকেও, ছেলেটাও বলছে এটা এবং মেয়েটাও বলছে যে এই জিনিসটা যাতে কেউ কখনো না জানে। যদিও মেয়েটা বলতো যে যাতে সবাইকে বলে তার ফ্রেন্ড সার্কেল, কিন্তু ছেলেটার কথা হলো কাউকে বলার দরকার নেই। তো এভাবে রিলেশনশিপটা অনেক ভালোভাবে চলতেছিল। মোটামুটি 5 বছরের সম্পর্ক ছিল। একটা সময় দেখা গেছে যে সে পড়ালেখা করতো, সে চিন্তা করতেছে যে আমি যদি পড়ালেখা করি ওরে আমি পাবো না, কারণ ওর ফ্যামিলি মানে সেটেল ছেলে ছাড়া ওকে বিয়ে দিবে না। আর এই জন্য ছেলেটা নিজের পড়ালেখা ছেড়ে সে কি করলো, ঢাকাতে জব করা শুরু করলো। ঢাকাতে কি জব করতেছে? এসি ফ্রিজের কাজ, যেটা বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে অনেক বেশি চাহিদা থাকে। দেন সে ওইটা শেখা শুরু করলো এবং ওইগুলো করতেছিল। আর নিজের টাকা পয়সা যেটা পাইতো ওইটা মেয়েকে দিত, বিভিন্ন গিফট, বিভিন্ন এটা সেটা, ওই যে বাড়ির মধ্যে ওই মেয়েগুলার দিয়ে পাঠাইতো। তো অনেক সুন্দর মতো চলতেছিল। এরপরে যখনই সে বাড়িতে আসতো, মেয়েটা তার ছাদে দাঁড়াইতো, ছেলেটা একটা নজর দেখার জন্য অবাক হয়ে থাকতো, এবং মেয়েটা আসতো, তাকে দেখতো। বুঝতে পারতেছেন এই মুভমেন্টগুলো কেমন হয়। সে কিন্তু তার বেস্ট ফ্রেন্ডদেরকেও কখনো এই রিলেশনশিপের কথা বলে নাই। একটা সময় হঠাৎ করে ছেলেটা ঢাকা থাকে, তাকে বাড়ির থেকে ফোন দেওয়া হয় যে মানে ওই মেয়েটার বিয়ে। এটা শোনার পরে ছেলেটার পায়ের নিচে জমিন সরে গেছে। সে সাথে সাথে বাড়িতে আসলো। আসার পরে যত চেষ্টা করতেছে মেয়েটার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কোনো মতেই পারতেছিল না। সে যে মেয়েগুলার মাধ্যমে সম্পর্ক করছিল ওই মেয়েগুলারও পাঠাইছে ফোন নিয়ে, যে ওরে বলিস এই ফোনটা দিয়ে যাতে আমার কল করে, ঠিক আছে। কিন্তু তারপরও মেয়েটা কোনো রকম যোগাযোগ বা কথা ছেলেটার সাথে বলে নাই। তো ছেলেটা কোনো রকম কোনো কিছু না পেয়ে, তার মাথার ভিতরে কাজ করতেছিল না যে সে কি করবে বা মেয়েটার সাথে কথা কেমনে বলবে। তো মেয়েটার যে বড় ভাই ছিল, ওই বড় ভাইয়ের সাথে এই ছেলেটারও অনেক ভালো একটা সম্পর্ক ছিল, বিকজ বড় ভাইটা একটু ফ্রেন্ডলি টাইপের ছিল। এলাকার মধ্যে সব ছেলেদের সাথে তার একটা ভালো বন্ডিং বা ভালো সম্পর্ক থাকে, এরকমটা হয় কিন্তু। তো মেয়েটার ভাইকে ছেলেটা কোনো কিছু না পেরে মেয়েটার ভাইকে কল করে সব কিছু বলে দিয়েছে যে মানে আপনার বোনের সাথে আমার এমনি আজকে 5 বছরের সম্পর্ক, প্লিজ ওরে বিয়ে দিয়ে না অন্য কোথাও, আমি ওরা ছাড়া থাকতে পারবো না, ওর বিয়েটা ভেঙে দেন। মেয়েটার বড় ভাইটা শোনার পরে থমকে গেছে যে তুই এসব কি বলতেছিস। বলতেছে যে ভাই সত্যি বলতেছি। মেয়েটার ভাই কোনো রকম এটা বিশ্বাস করতেছে না যে তার বোন 5 বছরের সম্পর্ক তো দূরে থাক কারোর সাথে ফোনে কথা বলতে পারে, বিকজ কখনো এমনটা হয় না। এরপরে ছেলেটা বললো যে আপনি আপনার বোনকে মানে গ্রুপে অ্যাড করান। দেন বোনকে গ্রুপে অ্যাড করালো। অ্যাড করার পরে যখন বোনকে জিজ্ঞেস করলো কিরে ও কি বলতেছে, তোর সাথে নাকি ওর 5 বছরের সম্পর্ক। এটা শোনার পরে মেয়েটা বলতেছে যে উনি আমাকে পছন্দ করতো, ঠিক আছে, আমার পিছন পিছন ঘুরতো, কিন্তু আমি ওনারা পছন্দ করতাম না বা ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা শোনার পরে ছেলেটার চোখ থেকে অঝরে পানি পড়তেছিল, সে একটা কথাও আর বলে নাই। সাথে সাথে মেয়েটার ভাইকে বলতেছে যে আপনি এই বিষয়ে আর কাউরে কিছু বলিয়েন না, যেটা হয়েছে ওইটা থাক, এ পর্যন্ত শেষ করে দেন, আমি আর ওকে ডিস্টার্ব করবো না, বা ওর বিয়ে দিয়ে দেন। এরপরে মেয়েটার ভাই বলতেছে যে তুই আমার মুখের কথা কেড়ে নিলি, ওর শুধু শুধু বদনামি ছড়ানোর দরকার নাই, যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, বাদ দে, তুই তোর মতো থাক। এরপরে ছেলেটা শুধু একটা কথা বলছে মেয়েটাকে কলে থাকা অবস্থা, যে মেয়েটার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটা আমেরিকান প্রবাসী, ঠিক আছে। অফকোর্স এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে মেয়েটা এমনটা কেন বলছে। তো ছেলেটাও বলতেছে যে তুই যেখানে যাওয়ার জন্য আমার ছাড়লি বা মিথ্যাটা বললি, তোর আগে যদি ওইখানে আমি না যাই তো আমিও পুরুষ না, এটা বলে একটা কথা বলেই দিছে। এরপরে ফোনটা কেটে দিল। ছেলেটা আবার ঢাকায় চলে গেছে। ওইখানে গিয়া না সে অনেক বেশি কান্না করতেছে। কথা তো একটা জোর গলায় বলেই দিছে, ঠিক আছে, কিন্তু তার বাবা মায়ের এত সামর্থ্য না যে তাকে আমেরিকা পাঠাবে, বা তার ওইরকম ওইও না যে সে আমেরিকাতে যাবে, কোনো কিছু নাই। বিশ্বাস করেন এইখান থেকে গল্পের মেইন মোটিভ, মেইন জিনিস আপনারা শিখতে পারবেন, মেইন জিনিস আপনারা বুঝতে পারবেন। এখান থেকেই মেইন গল্পটা শুরু হইতেছে।
ছেলেটা কি করলো, মানে কোনো হদিশ না পেয়ে অনেক বেশি কান্নাকাটি করতেছিল এবং সে ভাবতেছে যে দুনিয়াতে সে আর থাকতে পারবে না, এবং এই জন্য সে একটা ফ্যানের সাথে রশি ঝুলালো এবং নিজে ঝুলে গেছে। পাশে তার যে রুমমেট ছিল সে ঘুম থেকে উঠছে ওয়াশরুমে যাবে, এই জন্য উঠে যখন দেখতেছে যে ছেলেটাকে এই অবস্থায়, সাথে সাথে তাকে নামে হসপিটালে নিয়ে গেল। এরপরে মোটামুটি ছেলেটা আল্লাহর রহমতে সুস্থ হলো, এবং যে বন্ধুটা তার রুমমেট ছিল সে বন্ধু কি করলো, নিজের টাকা খরচ করে এই ছেলেটাকে কক্সবাজার নিয়ে গেলো ঘোরার জন্য, যাতে বিভিন্ন জায়গায় তাকে দেখার পর হয়তো মনটা একটু ভালো হবে। এরপরও সে কোনো কিছু বুঝতে পারতেছিল না, তার ভিতরে কোনো কিছু ঠিক হইতেছিল না। ঠিক আছে, সে কি করলো, তার একটা ভাগ্নির রিস্তা ছিল, যে মেয়েটার সাথে তার অনেক ভালো বন্ডিং, ভালো বন্ধুত্ব ছিল, এত ভালো বন্ধুত্ব যেটা আপনারা হয়তো ভাষা আমি বলতে পারবো না। মানে ওই মেয়েটাকে গিয়ে বললো যে দেখ, তুই একটা সময় বলছিলে যে যদি আমি কখনো অসুস্থ হয়ে পড়ি তো তোর একটা কিডনি তুই আমাকে দিয়ে দিবি। আমি তোর কাছে কিডনি চাইতে আসিনি, আমি তোর কাছে একটা জিনিস চাই। বলতেছে যে কি? বলতেছে যে তুই তোর স্বর্ণ গহনাগুলা বিক্রি করে তুই আমাকে টাকা দে। এটা শোনার পরে সে বান্ধবীটা স্তব্ধ হয়ে গেছে যে কি বলতেছে ওইগুলা, এটা কি সম্ভব কিনা। বান্ধবী যেহেতু সে মোটামুটি সবকিছু জানতো, তো বান্ধবীর বলতেছে যে আমি ওরা এমনি বলছি যে ও যেই দেশে যাওয়ার জন্য আমাকে ছাড়ছে ওই দেশে আমি ওর আগে যাব। তো বান্ধবী বলতেছে যে তো কেমনি কি? বলতেছে যে আমি একটা মানে বলতে পারেন তার সাথে আমি কথা বলছি, উনি ব্রাজিল নিয়ে যায়, তো ব্রাজিল থেকে ওইখানে যাওয়া যাবে। মোটামুটি ব্রাজিল যাওয়া পর্যন্ত আমার 12 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু আমার ফ্যামিলির এত সামর্থ্য নাই যে আমাকে এত টাকা দিবে, তো এই জন্য আমি তোর কাছে আসছি। প্রথমে যদিও বান্ধবী দে নাই বা না করছিল, কিন্তু ছেলেটা বলতেছে যে বিশ্বাস রাখ, যদি আমি যেতে পারি তুই আমার যা দিবি তার থেকে ডাবল আমি তোরে দেবো। এটা শোনার পরও বান্ধবী বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোকে দিব যা। তো মোটামুটি কিছু স্বর্ণ গহনা বিক্রি করার পরেও প্রায় 11.5 লক্ষ টাকার মতো ছেলেটার কাছে হয়েছে। এরপরে আরো কিছু টাকা শর্ট। তো বন্ধু যেটা রুমমেট ছিল, বন্ধু কি গিয়ে বলছে যে আমার 50,000 টাকা আরো লাগবে। তো বন্ধু কি করলো, বন্ধুর বাবার থেকে 1 লাখ টাকা নিয়ে আসছে, আমি ওই ছেলেটাকে দিছি। দেওয়ার পরে বলতেছে যে তুই তো বলছিলি 50,000, তোর আমি 1 লাখ দিলাম, 50,000 তোর কাছে রাখিস, তোর শপিং টপিং করতে হবে, বিভিন্ন ঝাইঝামিলা আছে। এরপরে ছেলেটা অনেক খুশি হলো এবং রাখলো। দালালকেও 12 লক্ষ টাকা দিল। দেওয়ার পরে দালাল একদিন রাত্রেবেলা হঠাৎ করে ফোন করে বলতেছে যে মানে 3টা বাজে, রাতে 3টা বাজে তোমার ফ্লাইট। এটা শোনার পরে ছেলেটার একটু দেরি করে নাই, সে সাথে সাথে ঘুম থেকে উঠে বাড়ির কাউকে জানা নেই এয়ারপোর্টে চলে গেছে এবং ওইখান থেকে ব্রাজিলে চলে গেছে। ব্রাজিলে যাওয়ার পরে যে নিজের ফ্যামিলিকে জানাইছে যে আমি এমনি এমনি এখন অমুক জায়গাতে আছি। এটা শোনার পরে তো মানে পরিবারের সবাই ভয়ে একদম শেষ, কারণ তার পরিবারের মধ্যে একটা ছেলে এরকম রাস্তায় যাওয়ার কারণে এই দুনিয়া থেকে চলে গেছে, তার লাশটা পর্যন্ত খুঁজে পায়নি। তো ভাবুন পরিবার কতটা ভয় আছে। বলতেছে যে তুই টাকা কোথায় পেলে? বলতেছে যে এখন এগুলার বলার দরকার না, আমার জন্য জাস্ট দোয়া করেন। এরপরে ব্রাজিলে যখন যায় পৌঁছাইলো, ওইখানে সে দেখতেছে যে ব্রাজিল থেকে আমেরিকাতে ঢুকতে হলে তার 5 লাখ টাকার মতো দরকার আছে, কিন্তু সে ব্রাজিলে যে চাকরিটা পাইছে ওইটা করলে সে আরো 1.5 থেকে 2 বছর পর্যন্ত ব্রাজিলে থাকতে হবে, কিন্তু সে ওইটা থাকতে রাজি না। তো সে তার যে দুঃখের কাহিনীটা, ওইটা যে মালিকের রেস্টুরেন্টে চাকরি করতেছিল, উনি একজন ঢাকার মালিক ছিল, ঢাকাইয়া মানুষ ছিল, ওই মালিককে সবকিছু বললো যে এমনি এমনি আমি ওইখানে যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু এখন তো এখানে এসে দেখতেছি যে টাকা পয়সার দরকার, ওইটা তো আমার দ্বারা জোগাড় সম্ভব না। তো গল্পটা শোনার পরে সেই ঢাকার মানুষটা মানে রেস্টুরেন্টের মালিক কি করলো, বলতেছে যে ভাগিনা তুই যাবি, যা, তোরে 5 লাখ টাকা এগুলো মামা দিব। মামার মুখে এই কথাটা শোনার পরে ভাগিনা কি বলবে ওইটা বুঝতে পারতেছিল না। তো সে কি করলো, মানে যে ব্রাজিল থেকে যে মানুষের মাধ্যমে আপনি মেক্সিকোতে যাবে ওইটার সাথে কথাবার্তা সবকিছু বললো। বলার পরেও তার ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে যদি মামা তো এখন বলছে যদি পরে না দে, আমি মেক্সিকোতে যাওয়ার পরে যদি টাকাটা না দে, তাহলে তো এখানে যে মানুষটা আমার নিয়ে গেছে উনি তো আমারে বিক্রি করে দেবে, না হলে কিছু না কিছু একটা করে দেবে, আমার তো লাইফ শেষ হয়ে যাবে। তো সে কি করলো, রেস্টুরেন্টের মালিককে আবার গিয়ে বললো যে আপনি তো টাকা দিবেন বলছেন, আপনি একটা কাজ করেন, আমার টাকাটা আমার হাতে দিয়ে দেন, তাহলে আমি মানুষটাকে দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তখন রেস্টুরেন্টের মালিক যিনি উনি একটু হাসলো, বলতেছে যে তোর অবিশ্বাস হইতেছে কেন, আচ্ছা ঠিক আছে তুই নিয়ে যা। এরপরে 5 লাখ টাকা দিল এবং সেই ব্রাজিল থেকে মেক্সিকোতে যে মাধ্যমে যাবে তাকে দিয়ে দিছে 5 লাখ টাকা। দেওয়ার পরে সে মেক্সিকোতে গিয়ে যখন পৌঁছালো, সে ওইখান থেকে যদি আমেরিকাতে যাইতে হয়, অফকোর্স তার আমেরিকাতে একজন মানুষ লাগবে, কারণ আমেরিকাতে যদি আপনাকে ঢুকতে হয় 100% যে ওইখানে আপনি জেলের মধ্যে গিয়ে ধরা দেবেন পুলিশের কাছে, এরপরে আপনাকে কেউ তার দায়িত্বে টাকা পে করে মানে জরিমানা পে করে আপনাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, দেন আপনি কাগজপত্রের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নিয়মটা এমন। তো সে মেক্সিকোতে বসে বসে চিন্তা করতেছে যে কাকে কি বলবে, কেমনে কি করবে।
তো তার একটা কাজিন ছিল যার সাথে মানে অনেক ক্লোজ সম্পর্ক বলতে পারেন পারিবারিকলি। তো কাজিনটা আবার আমেরিকাতে থাকতো। তো সেই কাজিনকে সে ফোন দিল, বলতেছে যে ভাইয়া এমনি এমনি আমি তো এখন মেক্সিকোতে আছি, আমি আমেরিকাতে ঢুকবো ভাবতেছি, এখন আপনি কি আমাকে একটু হেল্প করবেন কিনা। এটা শোনার পরে সে কাজিনটা বলতেছে যে ডোন্ট কল অ্যানিমোর, এসব ফালতু জিনিসের জন্য আমার টাইম নেই, তুমি আমাকে আর কল দিও না এসব ব্যাপারে। এটা শোনার পরে ছেলেটার মন একদম ভেঙে গেল। সে ভাবতেছে যে আমি একদম মানে কাছে চলে আসলাম, এখন বুঝি আমার সব শেষ হয়ে যাবে। তো সে তার বাড়িতে বিষয়টা জানালো। বাড়িতে জানানোর পরে তার মায়ের একটা চাস্তো ভাই ছিল, তার মামার রিস্তা। তো ওই মামাটাও আবার আমেরিকা থাকতো। দেন তার মা সেই মামাকে ফোন করে সম্পূর্ণ বিষয়টা জানালো। জানানোর পরে তখন আমেরিকাতে থাকা সেই মামা বলল যে আপনি ওরে আমার নাম্বারটা দিয়ে দেন। এরপরে ছেলেটাকে নাম্বারটা দিল এবং ছেলেটা মামার কাছে ফোন করলো। মামায় বলতেছে যে তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু আসার পরে তুই পুলিশের কাছে ধরা দে, বাকি যা হবে মামা দেখে নেব। মামার মুখে কথাটা শোনার পরে ভাগিনার ভিতর আবার জান ফিরে আসলো। সে সাথে সাথে আমেরিকাতে গেল এবং পুলিশের কাছে ধরা দিল। ওইখান থেকে তার মামা তাকে এসে প্রায় বাংলা টাকায় 20 লক্ষ টাকার মতো জরিমানা দিয়া ভাগিনাকে ছাড়িয়ে নিয়ে আসলো। এবং এরপরে ভাগিনাকে ধরেন কাগজপত্র করার জন্য যা যা লাগে সম্পূর্ণ হেল্প করার পরে মোটামুটি যখন একটু সেটেল হলো, এখান থেকে আপনারা আরেকটা ইন্টারেস্টিং স্টোরি শুনতে পাবেন, যেটা শোনার পরে গায়ের পশম দাঁড়িয়ে যাবে, সত্যি বলতেছি। এরপরে ভাগিনা ওখানে উবার চালাইতো। উবার চালানো মানে বুঝতেছেন, ট্যাক্সি চালাইতো। তো এটা লাইসেন্স নিল বা ট্যাক্সি চালাইতেছে, তার কাগজপত্র মোটামুটি ঠিকঠাক করার পরে সে ফটোগ্রাফির একটা টিমের মধ্যে জয়েন করলো। তারা মোটামুটি দামি ক্যামেরা নিছে। এরপরে তারা ফটোগ্রাফি করতো, বিভিন্ন বিয়ে শাদীর মধ্যে প্রোগ্রাম করতো এবং সাথে পাশে আবার উবারও চালাইতো। তার দুইটাই ছিল। একদিন একটা বিয়ের প্রোগ্রাম পাইছে, সেটা হলো মানে নিউ ইয়র্ক সিটির ভিতরে একটা বিয়ের প্রোগ্রাম পাইলো। এটা পাওয়ার পরে ছেলেটা ওইখানে গেল। যাওয়ার পরে যখন সে ফটো তোলার জন্য ওইখানে গেছে, তখন ওইখানে তার সাথে দেখা হয়ে গেল তার প্রাক্তন সেই প্রেমিকার সাথে। বিষয়টা চিন্তা করতে কেমন ফিল্মি মনে হইতেছে না? বিকজ তার যে হাজবেন্ড ছিল উনি নিউ ইয়র্ক সিটিতে থাকতো। এইটা হয়তো কাকতালীয় বলতে পারেন বা আল্লাহর একটা লীলা বলতে পারেন যে ওই বিয়েতে ওই মেয়েটাও গেছিল এবং ওই ছেলেটাও এখানে ফটোগ্রাফি করার জন্য গেছিল। তো দেখার পরে সে জাস্ট কিছু বলে নাই, সে থমকে আছে এবং মেয়েটাও তাকে দেখছে। তো সে কি করলো, ক্যামেরাটা এক পাশে রেখে সে ওয়াশরুমে যাইতেছিল। সাথে সাথে মেয়েটাও তার পিছন পিছন গিয়া তার হাত ধরছে এবং তাকে বলতেছে যে আমি যেটা করছি সেটা আমার ভুল হয়েছে, মানে তুমি আমাকে মাফ করে দাও এবং তুমি আমাকে নিয়ে যাও, আমি অনেক কষ্টে আছি। তো তার দুঃখের কাহিনীগুলো বললো। তার যে হাজবেন্ড ছিল, হাজবেন্ডের বয়স হলো 45 বছর, মেয়েটার বয়স হলো 17 বছর। এখন হাজবেন্ডের ক্যারেক্টার একটু সমস্যা ছিল, যেটা আপনারা বুঝতে পারতেছেন। এরপরে ছেলেটাকে তার দুঃখের কাহিনী কিচ্ছা বলার পর ছেলেটা একটা কথা বলছে, মুখ থেকে যে থুটা একবার ফালাই দেওয়া হয় ওটা আবার মুখে নেওয়া হয় না। তোর এই কষ্টের কথাগুলো শুনে আমার খারাপ লাগার দরকার, কিন্তু বিশ্বাস কর আমার কোনো কিছু ফিল হচ্ছে না। তবে তোকে ধন্যবাদ, তোর জন্য আমি এতটুকু আসতে পারছি, ভালো থাকবি। জাস্ট একবার আপনি চিন্তা করে দেখেন, ছেলেটার নিয়ত পরিষ্কার ছিল, এজন্য তাকে রাস্তার মধ্যে মানুষ হেল্প করছে। ঢাকার একজন মালিক, যে ছেলেটার কি কোথায় থাকে কিছুই জানে না, কিন্তু তাকে 5 লক্ষ টাকা দিয়ে দিল। কেন? তার গল্পটা শুনে। একটা বান্ধবী, মেয়েদের কাছে স্বর্ণ অনেক দামি থাকে, ওই স্বর্ণ বিক্রি করে ছেলেটাকে টাকা দিল। একটা মামা, যে তাকে বলতেছে যে তুই একবার আয়, যা হবে আমি দেখে নেব। এরকম মানুষ এখনো দুনিয়াতে আছে, সত্যি বলতেছি। কিন্তু আপনার নিয়ত পরিষ্কার থাকতে হবে। ছেলেটা যদি ওই দিন রাত্রে ফ্যানের সাথে ঝুলে যেত, বিশ্বাস করেন তার স্টোরিটা ওইখানে শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ যেমন করে হোক তাকে বাঁচাই নিছে। একটা বন্ধু যে তাকে 1 লাখ টাকা দিয়ে দিছে, তুই যা। এবং ভাবুন আপনি কেমন কেমন মানুষ তার সাথে অ্যাড হয়েছিল, কারণ তার মনটা পরিষ্কার ছিল, তার নিয়তটা পরিষ্কার ছিল। এই জন্য আল্লাহ পাক তাকে সুযোগ দিছে এবং ওই সুযোগটা সে কাজে পর্যন্ত লাগাইছে। আর এখন বর্তমানে যদি আপনি চিন্তা করেন, আপনাকে কেউ একজন ছেড়ে দিয়ে চলে গেছে, তো আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, দেবদাস হয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, কোনো লাভ নাই। একটা কথা সর্বদা মনে রাখবেন, সফলতা হয়েছে সবচেয়ে বড় রিভেঞ্জ। যদি আপনি কোথাও ঠকেন, ধোঁকা খান, কষ্ট পান, আমি বলতেছি ওইটাকে একটা মোটিভ করে জিত বানান এবং যেটা আপনার দ্বারা হবেও না ওইটা করে দেখান। আমি বলতেছি মানুষ যদি জিদে আসে, দুনিয়াতে সবকিছু সে পাবে যদি তার জিতটা পারফেক্টলি থাকে। আপনার ভিতরে যে রাগটা আছে, যে এরকম একটা আশা আছে, ওইটাকে দেখেন। স্বপ্ন বড় দেখতে কখনো মানা নাই, আপনি স্বপ্ন বড় দেখেন, দেওয়ার মালিক তো আল্লাহ পাক, আপনি দেখতে সমস্যা কি?
একটা রুমের মধ্যে নিজেকে বন্দি করে একটা ফ্যানের সাথে নিজেকে ঝুলাই দিয়া যদি আপনি চিন্তা করেন যে আপনি অনেক কষ্টের মধ্যে ভেসে গেছেন, তো আপনার জন্য 2 দিন মানুষ কান্না করবে, 3 দিনের দিন আপনাকে কাপুরুষ বলে সব ভুলে যাবে। তো এই গল্পটা থেকে জাস্ট একটু শিক্ষা নেন, একবার চিন্তা করেন এখন ছেলেটা কোথায় আছে, কোথায় ছিল। ভালো থাকবেন।